আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নাম্বার 2। তো এই যে সেটগুলো আজকে আমরা ডাব্লিউবিপিএসসির যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল তার সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। তো আমাদের সবার প্রথমে যে কোশ্চেনটি রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এসছে। কি আছে কোশ্চেন আমরা একটু দেখে নেব। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে কি বলা হয়েছে, চক্রবৃদ্ধি সুদে যদি 2 বছরে সুদ আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? আমরা ঠিক সেট নাম্বার 1এও এইরকমই একটা কোশ্চেন পড়েছিলাম। তো দেখো কোশ্চেন একই রকম, তাই না? তো কিভাবে করব? সবার প্রথমে এই যে সুদ আসলে দ্বিগুণ হয়, আমি ধরে নিলাম আমার প্রিন্সিপালটা হচ্ছে 1 টাকা। আমি 100 ধরেও করতে পারতাম, 100 ধরলাম না কেন, বড় হয়ে যাবে। তাহলে সুদ আসলে 4 গুণ হবে, এই যে সুদে আসলে 4 গুণ হবে। তাহলে 4 গুণ যেটা হয় সেটা কি, অ্যামাউন্ট। তো অ্যামাউন্টকে আমরা কিভাবে লিখলাম, এই যে অ্যামাউন্ট। এবার এখানে আমাকে দেখতে হবে যে কত বছরের কথা বলা রয়েছে, 2 বছরের কথা। আমরা এর আগের দিন অর্থাৎ 1 নাম্বার সেটে করেছিলাম 3 বছরের কেস, সেখানে আমরা কিউব রুট করেছি। এখানে 2 বছর আছে তাই আমি স্কোয়ার রুট করব। তো চলো আমি এর স্কোয়ার রুট করে দিচ্ছি। ওকে, এর স্কোয়ার রুট করে দিলাম। এই বছরটার উপর ডিপেন্ড করে আমরা কি করব। তাহলে এটা কি হবে, 1ই হবে, আর 4-এর করলে কি হবে, 2 হবে। এবার দেখো আমার প্রিন্সিপালটা হচ্ছে 1 টাকা আর সুদ আসলে হচ্ছে 2 টাকা। আমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছি, আমি 1 টাকা ইন্টারেস্ট পেয়েছি। এই 1 টাকা ইন্টারেস্ট পেলাম কত টাকার জন্য, এই 1 টাকার জন্য। তাহলে আমি বলতে পারি 1 টাকার জন্য যদি 1 টাকাই ইন্টারেস্ট পাই তাহলে শতকরা কত হবে, শতকরা মিনস 100। তাহলে কত হবে, 100%। তাহলে আমার এখানে কত হলো, 100%। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। এ একটি কাজের হাফ অংশ করে 5 দিনে। আমি লিখে নেব, এ একটা কাজের হাফ অংশ করে কত, 5 দিনে। হাফ অংশ যদি করে তারা 5 দিনে, তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে আমরা বের করে নেব। দেখো 1 ভাগ কাজ করে, তাই না? হাফ মানে কি, 2 ভাগের 1 ভাগ। 1 ভাগ কাজ করে 5 দিনে, তাহলে 2 ভাগ কাজ করবে কত দিনে, 2 ভাগ কাজ করবে তারা 10 দিনে। ওকে, এবার দেখো এখানে বলা হচ্ছে বি ওই কাজের 3-এর 1 অংশ করে 4 দিনে। তাহলে বি আমরা লিখে নেব, বি 3-এর 1 অংশ করে কত দিনে, 4 দিনে। তাহলে 1 অংশ কাজ করে 4 দিনে, সম্পূর্ণ কাজটা করবে 12 দিনে। এবার বলা হয়েছে এ আর বি একত্রে কাজটা কত দিনে করবে। আমরা কি করব, এদের এলসিএম করব। কত হবে, 10 আর 12-র এলসিএম করলে আমরা পাবো 60। ওকে, তাহলে 10 60-এর মধ্যে কতবার যাবে, 6 বার যাবে। 12 60-এর মধ্যে 5 বার যাবে। যেহেতু দুজন একত্রে বলেছে তাই আমরা এদের প্লাস করব। দুজনে মিলে কত ইউনিট কাজ করলো, দুজনে মিলে 11 ইউনিট কাজ করলো। মোট কাজ হচ্ছে 60 ইউনিট, তাহলে কত দিন লাগবে, সুতরাং 60/11। তাহলে কাটলে কত হবে, 5 11 55, 5 কত 11। তাহলে কোথায় আছে, অপশন নাম্বার ডিতে আছে। ওকে, চলো পরের কোশ্চেন কি বলা হয়েছে, 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। এই যে 1 মিনিট 48 সেকেন্ড, এটা 1 ঘন্টার কত শতাংশ। আমি কি করব, আগে দেখে নেব যে 1 ঘন্টা ইকুয়াল টু সেকেন্ডে রয়েছে না, এটা এখানে আমি 1 ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 1 ঘন্টা মিনস কত, আমি বলতে পারি 3600 সেকেন্ড। আর 1 মিনিট 48 সেকেন্ড, এটাকে আমি টোটালি সেকেন্ডে কনভার্ট করব। 1 মিনিট ইকুয়াল টু আমরা জানি কত, 60 সেকেন্ড। আরও আছে 48 সেকেন্ড, মোট কত সেকেন্ড হলো, 108 সেকেন্ড। ওকে, তাহলে এই যে 3600 সেকেন্ডের আমরা দেখে নিচ্ছি তার রেসপেক্টে 108 কত শতাংশ, ইনটু 100, কারণ শতকরা বের করতে হবে, শতাংশ মিন শতকরা কত হয়। এবার আমরা ক্যালকুলেশন করব। এই 2 শূন্য কাটলাম, 36 দিয়ে যদি আমরা একে ভাগ করি কত পাবো, 3 পাবো। কাটলে 3, তাহলে আমাদের 3% এসে গেছে। অপশান সি হবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন দেখো, ট্রেন টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা পার্ট। ট্রেন কি আছে, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। দেখো তাহলে এখানে কি চাওয়া হয়েছে, কত সময়ে, তার মানে টাইম চাওয়া হয়েছে। আমরা জানি টাইম ইকুয়াল টু কি,
না ডিস্টেন্স বাই হলো স্পিড। এবার আমি এখানে ডিস্টেন্স আর স্পিড বসিয়ে দিলে আমার উত্তর চলে আসবে। এবার দেখো আমরা ডিস্টেন্স কোথায় পাবো। মনে রাখবে ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আমরা জানি যে ট্রেন বড় মাপের কোনো দৈর্ঘ্য, অর্থাৎ প্ল্যাটফর্ম, ব্রিজ, তারপরে হচ্ছে কি প্ল্যাটফর্ম, ব্রিজ, পোল নয়, প্ল্যাটফর্ম এবং ব্রিজ, এই দুটো আমি বলছি। এই দুটো জিনিস আমরা যদি অতিক্রম করি তাহলে আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেন প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আর ট্রেন যদি কখনো কোনো ট্রি, কোনো ম্যান এদেরকে অতিক্রম করে, তখন ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তো যাই হোক, তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে ট্রেন কাকে অতিক্রম করেছে? প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। আর প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। তাহলে এখানে দেখো ট্রেন 60 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। ট্রেন কাকে অতিক্রম করেছে? প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। কত মিটার প্ল্যাটফর্ম? 90 মিটার লম্বা প্ল্যাটফর্ম। তাহলে এই যে আমি ডিস্টেন্সটা বের করে নিলাম। এবার হচ্ছে আমার কি স্পিড কি আছে? স্পিড হচ্ছে 40 কিলোমিটার। আমি ডিভাইডেড করে দিলাম 40। একটা জিনিস লক্ষ্য করো, এটা আছে কিলোমিটার আর এই দুটো আছে মিটার। তাহলে এই যে আমার এখানে 40 আছে, এটাকে আমি কি করব? মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আর মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। এবার এই ক্যালকুলেশনটা আমরা সলভ করছি। 9 6 15, 150 ইন্টু, এই কেসটাকে একবারে করে দেই 18, উপরে হয়ে যাবে 18 আর 4 5 20, তার মানে হচ্ছে 200। ক্যালকুলেশন করলে কত হবে? 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 4, আচ্ছা 3 18, আচ্ছা 2 দিয়ে দিলে 2, 2 দিয়ে দিলে 9, তাহলে 3 নং 27/2, তাহলে কত হবে? 27/2, দ্যাট মিন 13.5। সো কোথায় আছে? অপশান বি। যাতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে বুঝতে পারো, এই জন্য আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করছি। আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। পরের কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের চেনা, হয়তো একটু নিউমেরিক্যাল ডিজিটগুলো একটু অন্যরকম। ম্যাক্সিমাম কোশ্চেন আমার মেটেরিয়াল থেকে তোমরা পাবে, ঠিক আছে? কি বলা হয়েছে? এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কেনে এবং 15 টাকা দিয়ে 12টি আপেল বিক্রি করে, তার কত লাভ বা ক্ষতি হয়েছে? আমি প্রথমেই লিখে নেব এখানটায় যে কোয়ান্টিটি, ওকে, আর এখানটায় আমরা লিখে নেব তার প্রাইস। এবার সে কিনলো, তার মানে সিপি কতগুলো কিনলো? প্রথমে 15টি কিনলো। আমরা লিখে নেব 15টি কিনলো, কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। এবার তিনি বিক্রি করবেন কতগুলো? 12টি বিক্রি করছেন। 12টি কত টাকায়? 15 টাকায়। আমরা এই ধরনের কোশ্চেনে কি করব? যে তাদের কোয়ান্টিটিটা সেম করার চেষ্টা করব। তাহলে কি হবে? একই সংখ্যক জিনিস কিনলো, একই সংখ্যক জিনিস বিক্রি করলো। এবার দেখো আমরা যেটা করব, এর সাথে যদি কত 4 গুণ করি, 4 15 60, এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 12 60, তাহলে আমার এখানে যতগুলো আমি কিনলাম ঠিক ততগুলোই বিক্রি করলাম, তাহলে আর কোনো সমস্যা নেই। একই রকমভাবে এখানে 4 গুণ করেছি, এখানেও 4 করব, এখানে 5 করেছি, এখানেও 5 করব। তাহলে টোটাল কেনা দাম কত? 4 12 48 টাকা। টোটাল বিক্রি কত? 4 5 5 15 75, তাই তো? 5 15 75। তুমি এখানে কত টাকা লাভ করেছো 48 টাকা দিয়ে কিনে? 8 আছে 15 সমান 7, হাতে আছে 1 5, 27 টাকা তুমি লাভ করেছো। এই যে 27 টাকা লাভ করেছো কত টাকার জন্য? না 48 টাকা কেনা, তাই না? 48 টাকার জন্য। কিন্তু পার্সেন্টেজ সবসময় 100 এর রেসপেক্টে বের করতে হয়। তাহলে তুমি কাটো, কি কত দিয়ে কাটবো আমরা? 6 দিয়ে যদি, আচ্ছা 48, 6 8 48, 3 দিয়ে কাটি আগে। 3 16 48, 3 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, তাহলে 8 25 200, 9 25 হচ্ছে কত? 8 25 200, তাহলে 225 ডিভাইডেড বাই 4 কত হবে? 4 5 20, তারপরে 4 6 24, আচ্ছা 56.25, তাহলে 56.25 কোথায় আছে? হ্যাঁ, এটা কিন্তু প্রফিট হয়েছে আমাদের, তাই না? 48 টাকা দিয়ে কিনলাম, 75 টাকায় বিক্রি করলাম, তাহলে 56.25 অপশান এতে আছে। সো আমার এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেনটা সিম্পলিফিকেশন। দেখো কি আছে, আমরা জানি সিম্পলিফিকেশনে বদমাশ রুলটাকে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে ভাগের কাজ করব, তো বাকি যে আছে আমরা লিখে দিচ্ছি 30 40 ডিভাইডেড মাইনাস। এই ভাগের কাজটা আমরা করব, কিভাবে করব চলো দেখিয়ে দিচ্ছি। 1002 তাকে আমরা ডিভাইডেড করব
20.04 দ্বারা। এবার একটা কাজ করো, এই যে দশমিক রয়েছে দশমিক তুলে দাও, তাহলে উপরে কি হবে 100 হবে। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এই পার্টটা, আচ্ছা প্রথমে আমরা এটা লিখে নিলাম 34, আচ্ছা মাইনাস এটা কত হবে, এটা দিয়ে কাটলে এটাকে 2 হয়, 2 দিয়ে কাটলে 50 হয়, তাহলে এখান থেকে আমরা 50 মাইনাস করে দেব, তাহলে কত হবে 3034 থেকে 50 মাইনাস করলে কত 4, 5 আছে 13 সমান 8, 84 আছে, কোথায় শেষ দুটো সংখ্যা দেখো, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, তাহলে আর আমার সম্পূর্ণ মাইনাস করার দরকার নেই, আমরা এখান থেকে অপশান বি কে চুজ করতে পারি। পরের কোশ্চেন দেখো, আবার একটা কোশ্চেন আমরা পেয়েছি, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে 3 বছরে সুদ আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে এই ধরনের কোশ্চেন একটু বেশি আমরা পাচ্ছি, তাই তো। আচ্ছা দেখো এই কোশ্চেন কি করে করব, 27 গুণ হয়, আমি ধরলাম 1 টাকা আমি নিয়েছি, আচ্ছা এটা কত টাকা হয়েছে না 27 গুণ 27 টাকা হয়েছে, কত বছরে 3 বছরে, আমরা কি করব কিউব রুট করে দেব, তাহলে এটা যদি 1 হয় এটা হবে 3, কত টাকা ইন্টারেস্ট পেয়েছো তুমি 2 টাকা ইন্টারেস্ট পেয়েছো, কত টাকার জন্য এই যে 1 টাকার জন্য, তাহলে শতকরা কত হবে, শতকরা হবে 200%, সো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা এই কোশ্চেনটা আমাদের পিডিএফে চেঞ্জ করা হয়নি, এই কোশ্চেনটার জায়গায় দেখবে তোমরা পিডিএফ যখন ওপেন করবে একটা প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন আছে, প্রফিট অ্যান্ড লসের এই কোশ্চেনটা চেঞ্জ করা হয়নি, যাই হোক প্রফিট অ্যান্ড লসের একটা কোশ্চেন আছে, অফিসিয়াল যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা আমার চেঞ্জ করা হয়নি। ওকে পরের কোশ্চেন দেখো, এটা খুব সুন্দর একটা কোশ্চেন, বলা হয়েছে 20% এবং 25% ক্রমিক সারের সমতুল্য সার কত হবে, মানে সাকসেসিভ ডিসকাউন্ট, যদি পরপর দুবার ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আমরা এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে সলভ করি। এটা দুভাবে করা যায়, সবার প্রথমে আমরা যে কনসেপ্টটা তোমাদেরকে বলেছিলাম, সার মানে হচ্ছে ডিসকাউন্ট মানে হচ্ছে মাইনাস, তো যে সূত্রটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই যে যদি কখনো বৃদ্ধি হয় বা বাড়ে তাহলে এটা প্লাস দিতে হয়, এটা একই রকমভাবে, আর কম হলে মাইনাস দিতে হয়, এই দুটোর উপর ডিপেন্ড করবে তোমার এই সাইনটা, এই যে প্লাস মাইনাস দিলাম এটা প্লাস হবে না মাইনাস হবে, এই দুটো সাইনের উপর ডিপেন্ড করবে, যেমন প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, এইভাবে সাইনগুলো আমরা দেবো। তাহলে এখানে দেখো দুবার ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কি প্রথমে সে 20% ডিসকাউন্ট দিয়েছে, পরে আবার ডিসকাউন্ট দিয়েছে, তার মানে পরে আবার 25% ডিসকাউন্ট দিয়েছে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এবার কি এক্স হয়, তার মানে কত লিখবো আমরা 20 × 25 ডিভাইডেড বাই হচ্ছে 100, এবার কি হবে 25 দিয়ে কাটলে 25 4 হয়, 4 দিয়ে কাটলে 5 হয়, তাহলে এই দুটো করলে আমার কত হবে দেখো -20, তাই তো 45, -45 তার থেকে +5, তাহলে কত হবে -40, তাহলে কত মাইনাস কেন আসলো, যেহেতু সে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কত পার্সেন্ট আমার উত্তর আসবে 40%, কোথায় আছে অপশান বিতে আছে। তোমরা এই কোশ্চেনটাকে অন্যভাবেও করতে পারো, কিভাবে অর দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, প্রথমে সে 20% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কত দাম নিয়েছে 80 টাকা দাম নিয়েছে, তাই আমি লিখলাম 80/100, এর উপরে আবার 25% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে দাম নিয়েছে কত 75/100, এবার আমরা এটাকে কাটবো, এটা কিন্তু দাম নিয়েছে, ওকে 25 দিয়ে কাটলে কত হবে, 25 দিয়ে কাটলে 25 4 হবে, 25 দিয়ে কাটলে কত হবে 3 হবে, 4 দিয়ে কাটলে কত হবে 20 হবে, তাহলে কত পেলাম আমরা 3 20 60, এই 60টা কি এটা আমরা নিয়েছিলাম দাম নিয়েছে, দাম নিয়েছে, কিন্তু এখানে চেয়েছে কতটা ছাড় দিয়েছে, তাহলে ছাড় দিয়েছে, জিনিসটার দাম কত টাকা 100 টাকা, দাম নিয়েছে কত টাকা 60 টাকা, তাহলে কত টাকা সে 60 ডিসকাউন্ট দিল 40 টাকা, তো আমরা এইভাবে উত্তর করতে পারি। ওকে দুটো ভাবে দেখিয়ে দিলাম। এবারের কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, একটু দেখে নেই, ও আচ্ছা এখানে 8টা মিস্টেক, ঠিক আছে যাক 8 ঠিকই আছে ভাই, 8 ঠিক আছে, তো এখানে রয়েছে কোশ্চেনটা এক্সট্রিমলি ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, একটা কোশ্চেন এক্সট্রা চলে এসেছিল, এই তো 8 নম্বর আমরা পেয়েছি।
বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। তো আমি এখান থেকে শুরু করব অঙ্কটা। দেখো এই যে 15% ক্ষতি, তাই না? 15% ইকুয়াল টু আমি লিখতে পারি 15 বাই হচ্ছে 100। আচ্ছা 5 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। 5 দিয়ে কাটলে 20 হবে। এবার এটা ক্ষতি হয়েছে, তার মানে আমি বলতে পারি এই 3 টাকাটা আমার ক্ষতি হয়েছে। কেন? এই যে বিক্রি মানে 20 টাকায় আমি বিক্রি করাতে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে আমার 20 টাকা। ওরা চেয়েছে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি, তাই তো? দেখো 20 টাকায় বিক্রি করাতে তোমার 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কেনা দাম কত? আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি, দেখো 20 টাকায় বিক্রি করেছো, 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কেনা দামটা আরো বেশি ছিল, তাহলে বেশি, তার মানে কত হবে? 23 টাকা, তাই না? এই যে কেনা দাম হচ্ছে 23 টাকা। ওরা জানতে চেয়েছে কেনা দামের উপর কত ক্ষতি হয়েছে, তাহলে কেনা দাম তো আমার 23 টাকা, 23 টাকার উপরে আমার ক্ষতি হয়েছে কত? ওই 3 টাকা। তাহলে শতকরা কত হবে? তাহলে শতকরা আমরা বের করে নিই। তাহলে কত হলো? 300 বাই হলো 23, 300 বাই হলো 23, কাটলে কত পাবো আমরা? একবারে বসিয়ে দিচ্ছি 13। ওকে, 23 ওকে 23, 3 23 60, 3 3 9 69। ওকে ঠিকই আছে। তাহলে কত হবে? 1/23%। তাহলে 23 পূর্ণ 1/23 কোথায় আছে? অপশান বিতে আছে। ও না সরি, এতে আছে। 13 পূর্ণ, সরি, 13 পূর্ণ 1/23, 13 পূর্ণ 1/23 অপশান এতে আছে। তো অপশান এ হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, তিনজনের বয়সের অনুপাত দেওয়া আছে 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের সমষ্টি অপেক্ষা 5 বছর বেশি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে? আমরা দেখবে এর আগে তোমরা পাবে এরপরে যে এজ, প্রবলেম অন এজ, অর্থাৎ বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেন আমরা আগে চেষ্টা করব অপশান টেস্ট করে করার। দ্বিতীয় ব্যক্তির বয়স বলেছে, তা দ্বিতীয় ব্যক্তির যে বয়সের অনুপাত সেটা হচ্ছে 5, তাহলে বয়সটা কি হবে? ওই 5-এর অনুপাত হবে। তাহলে দেখো 5-এর অনুপাত, এটা 5-এর অনুপাত আছে, এটা 5-এর অনুপাত আছে, এটা কিন্তু 5-এর অনুপাত নেই, এটা কখনোই হবে না, কারণ বলা হয়েছে ওই ব্যক্তির বয়সের অনুপাত কি? 5, তাহলে তার বয়সটা নিশ্চয়ই 5-এর গুণিতক হতে হবে। অপশান সিও কিন্তু 5-এর গুণিতক। এবার তুমি একটা কাজ করো, অপশান টেস্ট করো। অপশান কিভাবে আমরা টেস্ট করব? দেখো প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তাহলে প্রথম এবং এই যে তৃতীয় জন, তাহলে কত হবে? 7 আর 4 11। আচ্ছা আমি এখানে লিখে দিলাম এই যে প্রথম প্লাস তৃতীয় 11। আমি একটা এক্স ধরে নিচ্ছি এক্স্যাক্টলি, যেহেতু আমরা বয়সটা জানি না, তাহলে 11x ওকে ইকুয়াল টু কি বলা হয়েছে? দ্বিতীয় জনের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। দ্বিতীয় জন এই যে 5x, তাই তো? দ্বিতীয় জনের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে একবারে করে দিতে পারি, দ্বিগুণ মানে কত হবে? 10x, তাই তো? তাহলে আমি 10x করে দিলাম। দেখো 10x তার থেকে 5 বছর বেশি, তাহলে কি হবে? এই যে এর থেকে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, এটা হবে আরো 5 বেশি, এটা আরো 5 বেশি হবে। এবার তুমি এখান থেকে একটু অপশানটা টেস্ট করো। দেখো আমি যদি এখান থেকে ধরো অপশান নাম্বার বি কে ধরি, যে দ্বিতীয় ব্যক্তির বয়স যদি আমি বি ধরি, তাহলে কিভাবে হয়? বি মানে কত? দেখো তাদের যে অনুপাত, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এই যে বি, আমি এটা যদি 25 বছর ধরি, কত গুণ? 5 গুণ, তাহলে এদের দুজনের যে সমষ্টি কত? 11x, তাহলে এদের বয়সটা কত হচ্ছে? দেখো এ আর সি, এ আচ্ছা প্রথম এবং তৃতীয়, এদের বয়সটা কত হবে? 55 হচ্ছে, তাই না? 7 আর 4 11। আচ্ছা এখানটায় দেখিয়ে দিই, 7 + 4 হচ্ছে 11 ইন্টু কত? 5, তাহলে 55। এবার তুমি প্রমাণ করে দেখো, এটা হচ্ছে কত? 10, এর সাথে এই যে এক্স এর ভ্যালুটা কত? 5 ধরলাম, তাহলে 5 10 50, দেখো তার থেকে 5 বেশি, তাহলে আমি অপশান বি ধরে কিন্তু উত্তরটা করতে পারি। তো আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করব বয়স সংক্রান্ত কোশ্চেন সলভ করার সময় তোমরা এই কনসেপ্ট অর্থাৎ অপশান টেস্ট করে সবসময় করার একটু চেষ্টা করবে, তাতে তো অনেক ইজিলি উত্তর করা যাবে, এক্সপ্রেস ধরে লং প্রসেসে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা এবার দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি আছে? পরের কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? ঠিক আছে, আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যা থেকে 1 মাইনাস করব। আমরা প্রত্যেকটা সংখ্যা থেকে 1 মাইনাস করব প্রথমে।
দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমি 1 মাইনাস করি কি হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা করেছি। 1260, এটা কত হবে 1258, এটা কত হবে 1238। এবার এখানে বলা হয়েছে যে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। আমি এখান থেকে 63টা নিয়ে নিচ্ছি। 63 অর্থাৎ 7 আর হলো 9। তো আমি প্রথমে 9 দিয়ে একটু চেক করে নেব 9 দিয়ে কাকে কাকে ভাগ যায়। দেখো প্রথমে আমরা দেখে নিলাম 4 আর 2 6 আর 1 7, এটা হবে না। এখানে দেখো 6 আর 3 9, এটা কিন্তু আমার উত্তর চলে এসে। অপশান সিতে কি আছে, এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। অপশান ডি, এটাও কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা এখান থেকে অপশান এ উত্তর পেয়ে গেছি। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে, যদি কোশ্চেনটা আমি একটু এখানে লিখে দিচ্ছি ফ্রেশভাবে, 20 পূর্ণ 1/2 প্লাস 30 পূর্ণ 1/3 মাইনাস স্টার, তাই তো এর ভ্যালুটা আমরা বের করব 35 পূর্ণ 2/3। আচ্ছা এবার দেখো এখানে কি হবে, 2 41, তাই তো 3 33 90 আর 1 91। আচ্ছা ইকুয়াল, আচ্ছা ঠিক আছে, আমরা পরের বার এটাকে সাইড চেঞ্জ করছি। 3 35 কত হবে, 3 5 15, হাতে আছে 1, 3 3 9 আর 1 10, 105 107। ঠিক আছে, এবার আমাদের দরকার হচ্ছে এই স্টারের ভ্যালুটা কি করে আমরা বের করব। চলো সাইড চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 41/2 প্লাস 91/3 মাইনাস 107/3, তাই তো। আচ্ছা লসেও করলে কত হবে 6, 2 6 মধ্যে 3 বার, 3 ওকে 3, 3 4 12, 3 6 মধ্যে 2 বার, 2 ওকে 2, 9 দুগুণী 18। আচ্ছা 3 6 মধ্যে 2 বার, তাহলে 214। চলো এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই। এই দুটো যোগ করব, 3 আর 2 হচ্ছে 5, 8 আর 2 10 0, হাতে আছে 1, 3 305 ডিভাইডেড বাই হচ্ছে 214। তাহলে 6 আছে 4 আছে 5 আছে সমান কত 1। আচ্ছা 1 আছে 10 সমান 9, হাতে 1, তাই তো 91। তাহলে 6 15 90, 6 15 90। ঠিক আছে, তাহলে আমাদের কোথায় আছে এটা, অপশান নাম্বার সিতে। তো অপশান নাম্বার সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। আচ্ছা পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে, কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পাবে, কতটা কমবে। আমরা বৃদ্ধির সাথে হ্রাসের একটা সম্পর্ক বলেছিলাম। তো সে দেখো এটা কিভাবে আমরা করব, 20% বৃদ্ধি, তাই তো 20% বলতে আমরা কি বুঝি 1/5। তার মানে এখানে বৃদ্ধি, দেখো প্রথমে যদি 5 থাকে 1 বৃদ্ধি পেয়েছে, যে 5-এ 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে এই একটা কি বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়েছে। তাহলে 5 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে, সেটা 6 হবে, তাই তো। এটা হচ্ছে আমাদের প্রথমে, আর এটা হচ্ছে বৃদ্ধি পেয়ে, বৃদ্ধি পেয়ে। তাহলে খরচটা যখন আমি একই রাখবো, তাহলে আমার ব্যবহারটা কি কমাতে হবে, এই 6 থেকে ঠিক আমাকে আবার প্রথমে চলে আসতে হবে। তাহলে 5 থেকে যখন বেড়েছিল, দেখো 1 বেড়ে 6 হয়েছে, এবার 6 থেকে আমি আবার কমিয়ে দেবো, তাহলে কত কমবে 1 কমবে, তাহলে 6-এ 1 কমবে, তাহলে 1/6, তাই তো 1/6। কিন্তু শতকরা কত কমবে, শতকরাটা আমরা বের করে নিচ্ছি। 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 50 হবে, তাহলে কত আসবে 3 16 48, 2/3। তো কোথায় আছে আমাদের, অপশান ডিতে। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে দেখো, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কত সময় খালি হবে। তো এখানে প্রথমে আমরা যেটা দেখলাম, দুটোই কিন্তু খালি হচ্ছে, আর খালি হলে আমরা বলেছিলাম সেটা মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করব। আচ্ছা দুটোই মাইনাস, 30 আর 20, তাহলে টোটাল ক্যাপাসিটি কত হবে 30 20 60 এলসিএম। আমরা এদের এফিসিয়েন্সিটা একটু বের করে নিই, যে প্রথম নল কি করলো, টোটাল 60 ইউনিট 30 মিনিটে যদি করে, তাহলে 1 মিনিটে করবে 2 ইউনিট করে, আর এ করবে 3 ইউনিট। যেহেতু দুজন একত্রে করছে, তাহলে কতটা করবে, 3 আর 2 5 ইউনিট তারা খালি করছে, 5 ইউনিট খালি করছে। টোটাল আছে কত 60 ইউনিট, তাহলে এই 60 ইউনিট শেষ করতে তাদের কত সময় লাগবে, 5 দিয়ে তুমি ভাগ করে দাও, D2 টাইম অ্যান্ড ওয়ার্ক।
12 মিনিট। কোথায় আছে? অপশান এতে। সবাই বুঝতে পারছো? চলো পরের কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট থেকে। কোনো মূলধন 3 বছরে সুদ আসলে 500 টাকা হয় এবং 5 বছরে সুদ আসলে 540 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে আমরা আগের দিনই সম্ভবত করেছিলাম এই ধরনের কোশ্চেন। দেখো প্রথমে আমরা দেখে নেব 5 বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কত টাকা হয়? 540 টাকা, তাই তো? টাকার পরিমাণটা কিন্তু একই থাকছে। এই টাকাটা যখন ব্যাংকে 5 বছর রাখলাম, সুদ এবং আসল মিলে আমি 540 টাকা পেলাম। একই পরিমাণ টাকা যদি ব্যাংকে 3 বছর থাকে, তাহলে আমি সুদ আসলে অর্থাৎ আসল প্লাস ইন্টারেস্ট মিলে 500 টাকা পাবো। তাহলে টাকার পরিমাণটা দেখো একই, তাহলে এখানে এই যে টাকা বাড়লো, এটা কেন বাড়লো সুদ আসলে? কারণ এখানে সময়টা বেড়েছে। কত বছর? 2 বছর। তাহলে এই 2 বছরের ইন্টারেস্ট কত হবে? 2 বছরের ইন্টারেস্ট হবে 40 টাকা। 1 বছরের ইন্টারেস্ট কত আমরা বের করে নেব? 20 টাকা। এবার তুমি এখানে 5 বছর বা 3 বছর যে কোনো একটা ধরে করতে পারো। তো চলো আমি 3 বছরেরটা বের করি। 3 বছরের ইন্টারেস্ট হবে কত? 3×20 = 60 টাকা। এবার এখানে দেখো 3 বছরে তোমার সুদ এবং আসল মিলে হয়েছে কত টাকা? 500 টাকা। 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। আমরা সুদ আসল থেকে যদি সুদটাকে মাইনাস করে দেই, কি পাবো? আসল। তাহলে আসল কত হবে? 500 থেকে যদি তুমি 60 মাইনাস করো, তাহলে হবে 440 টাকা। আচ্ছা, এই যে 440 টাকা, 440 টাকার জন্য তুমি ইন্টারেস্ট কত পেয়েছো? না 20 টাকা। তাহলে আমরা এবার রেট অফ ইন্টারেস্টটা এখানে বের করছি। আমি 20 টাকা ইন্টারেস্ট পেলাম কত টাকার জন্য? 20 টাকা ইন্টারেস্ট পেয়েছি 440-এর জন্য। তাহলে শতকরা কত? আচ্ছা, এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে কত হবে? 11 হবে। আচ্ছা, আমি কি ঠিক করলাম? ও সরি, 2 দিয়ে কাটলে 22 হবে। 22, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 50। আচ্ছা, তাহলে আমাদের উত্তর কিন্তু চলে এসছে 50/11। আর আমি ভাগ করলাম না, অপশানে যেরকম আছে সেইভাবে আমরা রেখে দিচ্ছি। দেখো পরের কোশ্চেন, বলা হলো 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ মিশ্রণের 50% হবে? আমরা এই কোশ্চেনটা আগের দিনও করেছিলাম। আচ্ছা ঠিক আছে। প্রথমত দেখো যে ওই দ্রবণে আর কত চিনি মেশাতে হবে, বলেছিলাম যেটা মেশানো হয় তার পরিমাণটা বাড়ে বা কমে, তাই তো? তাহলে আমরা যেটা মেশানো হয় না সেটা ধরেই কিন্তু অঙ্কটা করব। তাহলে এখানে চিনি মেশানো হচ্ছে, যেহেতু দ্রবণটা তাহলে কিসের হয়? চিনি আর জলের। তো আমরা এখানে জল ধরে অঙ্কটা করব। ওকে, তাহলে দেখো প্রথমে চিনি আছে কতটা? 40%। তাহলে যেহেতু দ্রবণ, তাহলে দ্রবণে বাকি 60% হচ্ছে জল, তাহলে জল হচ্ছে 60%। কেন জল ধরলাম? কারণ এখানে চিনি মেশানো হচ্ছে, তাহলে চিনির পরিমাণটা বাড়তে পারে বা কমতে পারে। তাহলে আমাদের যেটা ফিক্সড থাকছে, তাই তো? জলের তো পরিবর্তন হবে না, তাহলে জল প্রথমে আছে 60%। পরে দেখো বলা হয়েছে চিনির মোট পরিমাণ হবে 50%। তাহলে 50% যদি চিনি হয়, তাহলে জল থাকবে পরে কত? জল পরে থাকবে 50%। 50%, তাই তো? 50% চিনি হলে 50% জল। তুমি এখানে দেখো কতটা কমে গেছে। দেখো প্রথমে ছিল 6, হয়ে গেছে কত? 5। তাহলে আমার কমলো কত? 1/6। কারণ 6 থেকে কমে 5-এ এসছে, তাহলে 1 কমেছে। তাহলে 6-এ যদি 1 কমে, তাহলে কত বাড়বে? দেখবে এটা মিশ্রণের চ্যাপ্টারের একটা কনসেপ্ট, তোমরা মিশ্রণটা দেখলে বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, 6 ছিল, 6-এ কি হলো? 1 কমে গেছে, কমেছে, এটা কত হলো? 5 হলো। এবার আমি আবার বাড়াবো, কত বাড়বে? 5 থেকে 6-এ আসতে গেলে তোমাকে 1 বাড়াতে হবে। তাহলে আমি বলতে পারি 1/6 যদি কমে যায়, 1/5 কিন্তু বাড়বে। আর 1/5 কত রেসপেক্টে? না 300 গ্রামের রেসপেক্টে। তাহলে 300 গ্রামের রেসপেক্টে যদি আমরা বের করি, তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 60, তাহলে 60 গ্রাম। তাহলে কি হবে? তাহলে 60, হ্যাঁ 60 গ্রাম হবে। ওকে, চলো পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন কি বলা হয়েছে, যদি 45337 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হলো। 11 দ্বারা ভাগের নিয়ম, 11 দ্বারা ভাগের নিয়মটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আগের
প্র্যাকটিস সেটও পেয়েছি। দেখো লিখে নিচ্ছি 4 5 3 3 7 স্টার 2, তাই তো? এক ঘর ছেড়ে ছেড়ে করতে হবে, আমরা করে নিচ্ছি। আচ্ছা 5 আর 3 8, তাই তো? 8 প্লাস স্টার ইকুয়াল টু কত হবে? 4 আর 3 7, সাথে সাথে 14, 14 আর 2 16, 16। তাহলে স্টারের মান চলে এসছে আমার 16 মাইনাস 8, কত? 8। তো আমার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? আচ্ছা চলো পরের কোশ্চেন। বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? সুদ আসল মিনস অ্যামাউন্ট। দেখো এই অঙ্কটা দুটো ভাবে দেখাচ্ছি। দেখো অ্যামাউন্টটা কি করে আসবে? প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আমি কল করছি, যাও। দেখো এটাকে শর্ট ফর্মে আমরা দেখিয়েছিলাম আগের দিন, 625 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্টটা কত? 4%। তাহলে 100 কে 100, তাই তো? 100 প্লাস 5 4, তাহলে একবারে আমি 104 লিখতে পারি ডিভাইডেড বাই 100। এটা কত বছর? 2 বছর, তাই আমি এটাকে দুবার করব। 104 বাই হচ্ছে 100। এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা আমাদের অ্যামাউন্টটা পেয়ে যাব। ক্যালকুলেশনটা নিজেরা করবে। অল্টারনেটিভটা দেখে নাও। দেখো 2 বছরের জন্য বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ 4%। 2 বছরের ইন্টারেস্ট বের করার একটা শর্টকাট রয়েছে, কি? 2r ইন্টু আর স্কোয়ার। এই আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা যদি আর এর জায়গায় 4 বসিয়ে দিই, তাহলে 4 4 কত হবে? 16 হবে। আর এই আর এর জায়গায় যদি আমরা 4টাকে বসাই, 4 দুগুণি 8 হবে। তাহলে এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। কখন? যখন প্রিন্সিপালটা হবে 100। প্রিন্সিপাল যখন 100, তাহলে এখানে ওরা চেয়েছে সুদ আসলে, তাহলে আমি এখানে সুদ আসলটা বের করব। সুদ পেয়েছি কত? 8.16। আসল যদি 100 হয়, সুদ আসল হচ্ছে কত হবে? 108.16। এবার এখানে দেখো কত টাকা রয়েছে? 625 টাকা। তাহলে আমরা 625 টাকার জন্য কত হয় একবারে বের করে নিচ্ছি। 108 প্লাস হচ্ছে 16 ইন্টু 625 ডিভাইডেড বাই 100। এই দশমিক তুলে এটার ক্ষেত্রে সব থেকে বেস্ট হয় তোমরা ডিজিট সাম করো। সব থেকে বেস্ট মেথড হচ্ছে ডিজিট সাম করো। ডিজিট সাম কিন্তু করতে পারো, ঠিক আছে? বা নর্মাল ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে। আমি আর এটার ক্যালকুলেশনটা করছি না। পরের কোশ্চেন দেখো, রেশিও প্রপোর্শন থেকে A:B এখানে বলা হয়েছে 4:3। আমরা অপশানগুলোকে ডাইরেক্ট চেক করে নেব। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে A:B কোথায়? 4:3 আছে। দেখো এখানে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3। এটা কিন্তু হবে না, এটা হবে। এটা 4:3 হবে। এটা আবার 3:4 হয়, এটা হবে না। এর পরেরটা আবার চেক করব, বি আর সি কোথায়? 3:5 আছে। দেখো এখানে কিন্তু বি আর সি কখনই তোমার 3:5 হবে না, কারণ 2 দিয়ে কাটলে 3 হবে। 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে 2 হবে, 3 দিয়ে কাটলে 3 হবে। আমার দরকার 3:5, কিন্তু এখানে আছে 2:3। তাহলে এটা এখানেই বাদ। আমরা এখানটা একটু চেক করব। যদি 2 দিয়ে কাটি কত হবে? 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3 হবে, আর 2 দিয়ে কাটলে 5 হবে। তাহলে আমাদের এখানে কিন্তু উত্তর চলে এসেছে অপশান সি। তো সব থেকে বেস্ট কিন্তু এই মেথড। এর বাইরে যদি তোমরা করতে চাও, তাহলে তোমাকে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে রাখি। 4:3, আচ্ছা 3:5, আচ্ছা এটা হচ্ছে 10:9। আচ্ছা দেখো রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে যে সংখ্যাটা মিসিং থাকবে, সেখানে ঠিক আগের সংখ্যাগুলো বসিয়ে দিতে হয়। আচ্ছা এই প্রসেসটা একটু সময় বেশি লাগে, তো এই প্রসেসটা না করাটাই সব থেকে বেস্ট। দেখো এখানে আমরা আগের সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি 5, আর এখানে 10, এটা 10,
এটা 3। এবার তোমাকে এগুলো গুণ করতে হবে। এইভাবে করলে কি হয়, অনেকটা সময় লেগে যায়। তো সব থেকে এটা গুণ করবে, ঠিক আছে। 3 4 12 10 120, 3 3 9 10 90, 3 5 15, 15 10 150। আচ্ছা, 15 10 150, এটা কত? 5 নং 45, আর হচ্ছে 3 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12 রাখে 13, 135। এবার আমরা কি করব, এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তুমি কাটো, 15 দিয়ে কাটো। 15 দিয়ে কাটলে 8 হবে, 6 15 90, 15 10 90, 9 15 135। তো এইভাবে থাকলে আমি বলতাম তো। আচ্ছা, তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো সব থেকে বেস্ট হচ্ছে তোমরা এই কোশ্চেনগুলো অপশন টেস্ট করে করবে, অপশন টেস্ট করে করবে। চলো পরের কোশ্চেন। এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই কাজ, একই কাজ করতে বি এর কত সময় লাগবে? তাহলে আমরা এখানে কি করব, দেখো এটা হলো এ, এটা হলো বি। এখানে কিসের পরিমাণ বলা হয়েছে, যে বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তার মানে এখানে এফিসিয়েন্সির কথা বলা হয়েছে। আমি এখানে এফিসিয়েন্সিটা ধরে করব 40% বেশি। আচ্ছা, 40% বলতে আমরা কি বুঝি, 40 বাই হচ্ছে 100, 20 দিয়ে কাটলে 2 হয়, 20 দিয়ে কাটলে 5 হয়। কে কার থেকে বেশি? বি বেশি, কার থেকে? এর চেয়ে বেশি। তাহলে এ যদি আমার 5 হয়, বি হয়ে যাবে 7। এবার এখানে বলা হয়েছে এ একটি কাজ করে 21 দিনে, এর জায়গায় আমি লিখে দিলাম 21, বি কত দিনে আমরা বিটা বের করব। তো যাই হোক, আমরা দেখে নেব যে টোটাল কাজের পরিমাণ কত। তাহলে টোটাল কাজের পরিমাণ কিভাবে আসে, আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে এখানে 21 ইন্টু 5 করব, কত হবে? 5 ওকে 5, 5 দুগুণি 10, 105। এবার বি এর এফিসিয়েন্সি কত? 7। তাহলে বি টোটাল কাজটা কত দিনে করবে? 105 বাই হচ্ছে 7, তাহলে 7 15 105, এখানে দিতে হবে 15। আমাদের উত্তর চলে এসছে। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা দেখো, কোশ্চেন 20টা কি আছে, এই কোশ্চেন একটু মিসিং আছে। এটা না টোটালের উপরে আসবে, এটা টোটালটার উপরে রুট ওভার আসবে। তো আমি এখানটায় ফ্রেশভাবে দেখিয়ে দিচ্ছি, 0.01। ওকে, আচ্ছা, তারপরে কত আছে? 0.0064 প্লাস 0.16। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করব কিভাবে, শেষের দিক থেকে করে করে আসি। 0.16 আছে, তার মানে কত হবে? পয়েন্ট, সরি, এটা না রুট, এটা হবে না, এই রুটটা হবে না, এটা একটু ভুল করেছি। এই শুধু এখানে রুটটা হবে, শুধু এখানে। ওকে, আচ্ছা দেখো এইটুকু, আমি এটা কেটে ঠিক করে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, 0.01 প্লাস 0.0064, আচ্ছা এই অবধি। ওকে, আচ্ছা, 0.16। তাহলে এবার কি হবে, এখানটা আমরা করে নিচ্ছি। এটার করলে 0.1, তাই তো? 0.1, তার সাথে প্লাস 64 আছে, তার মানে কত হবে? 0.8। ওকে, প্লাস কত হবে? 0.4। আচ্ছা, এটা কত হবে? 0.09, প্লাস কত হবে? 0.4। এটা কত হবে? 0.3, প্লাস হচ্ছে 0.4, যোগ করলে কত হবে? আচ্ছা, আমরা কি ঠিক করছি তো? 0.7, 0.7, 0.7। সো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন আমাদের। নেক্সট কোশ্চেন কি আছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে
এবং তাদের অনুপাত দেওয়া আছে, তাদের গুণফল কত। তো দেখো এই যে গসাগু দেওয়া আছে, তাদের অনুপাত গসাগু, তুমি আগে এখানে দেখো এদের গসাগু কত হয়। 3 আর 5-এর গসাগু কিন্তু 1 হবে। সংখ্যা হিসেবে ধরলে কি হয়, এক্স হবে। তো এক্স ইকুয়াল টু 12 আমরা বলতে পারি। তাহলে সংখ্যাটি কত হবে, একটা সংখ্যা হবে 3 × 12, 3 × 12 অর্থাৎ 3 × 12 36। আর একটা সংখ্যা হবে কত, 5 × 12 60। তাহলে একটা 36 আর একটা হচ্ছে 60। এবার তুমি কি করবে, এদের গুণফল চেয়েছে, তুমি এদের গুণফল করে দাও। তাহলে কত হবে, 6 6 36-এর 6, হাতে আছে 3, 3 6 18, 19 20 21, 2160, 2160 কোথায় আছে, 2160 অপশান ডিতে আছে। আচ্ছা, 0.10 থেকে মাইনাস, ও আচ্ছা, এই যে ঠিক আছে, চলো ঠিক করে দিয়েছি, এটা ঠিক করে দিয়েছি, ওকে। এবার ঠিক আছে। তাহলে 2160, যারা এটা বুঝতে পারবে না তারা কিভাবে করবে, 3 5, এদের গসাগু কত এক্স, কোশ্চেনে বলা হচ্ছে এক্স ইকুয়াল টু 12, তাহলে 3 ইকুয়াল টু কত হবে, এটা 3x, এটা হচ্ছে 5x, তাহলে 3 12 36, আর এটা কত হবে 5 12 60, তাই তো 60, এই দুটোর গুণ করো 36 আর 60-এর, তোমার উত্তর চলে আসবে 2160। আচ্ছা, পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, একটা সিম্পলিফিকেশন রয়েছে, দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখানে এই যে 8.73, 8.73, 8.73, আমি এই 8.73-কে এ ধরবো। আর কি আছে, আর আছে 4.27, 4.27, একে আমি বি ধরবো। তাহলে এখানে দেখো 3 বার রয়েছে, আমি এ কিউব লিখতে পারি, প্লাস এখানে 3 বার রয়েছে, আমি বি কিউব লিখতে পারি, এই যে ডিভাইডেড, তাহলে বাই লিখলাম। এখানে আবার দেখো 8.73, 8.73, আমি এখানে এ স্কোয়ার লিখবো। এখানে দেখো কি আছে, 4.27 ইন্টু 4.27, তাই তো আমি, আচ্ছা এখানে কিছু একটা কি মিস্টেক করলাম, এ স্কোয়ার, ও এটা বি স্কোয়ার, ঠিক আছে, এটা বি স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি। এবার দেখো এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, আমরা প্রত্যেকে জানি, এ প্লাস বি এ স্কোয়ার। আচ্ছা, এখানে কিছু একটা সাইন মিসিং আছে, আই থিঙ্ক, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। দেখো এই দুটো পার্ট কেটে যায়, পড়ে থাকলো শুধুমাত্র এ প্লাস বি, এ প্লাস বি অর্থাৎ 8.73 প্লাস হচ্ছে 4.27, এটা তুমি যোগ করলে কত হবে, এটা যোগ করলে আসবে 8 আর 4 12 আর 1 13, 13 কোথায় আছে, অপশান সি। সবাই অবধি বুঝতে পেরেছো? পরের কোশ্চেন বলা হয়েছে পি এর 60%, তার মানে পি ইন্টু, একবারে 60%কে আমি এইভাবে লিখতে পারি, 60কে যদি 20 দিয়ে কাটি 3 হয়, আর 100কে 20 দিয়ে কাটলে 5 হয়। ওকে, কিউ এর 30%, অর্থাৎ কিউ ইন্টু 30/100, তার মানে আমি 3/10 লিখতে পারি। এবার এখান থেকে আমরা পি এর ভ্যালুটা বের করবো, 5 দিয়ে কাটলে কত হয়, 2 হয়, এই তিন কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি ইকুয়াল টু কত না Q/2, আমরা এখানে পি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার এখানে কি করতে হবে, পি ইকুয়াল টু, আবার যে বলেছে কন্ডিশন দেখি, পি ইকুয়াল টু কিউ এর x%, অর্থাৎ x/100। এখানে তুমি পি এর ভ্যালুটা জানো কত, Q/2 ইকুয়াল টু কিউ ইন্টু x/100। এই কিউ কিউ কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হয়, 50 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে, 50 হবে। আচ্ছা, এক্স ইকুয়াল টু 50, অপশান সি। আমি শেষে দেখছি তোমাদের কমেন্টটা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। দেখো ভাই, এত সহজও কোশ্চেন থাকে বা আসে, তা কিভাবে করবে তুমি, 6%, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, 5 বছরের সুদ হচ্ছে 30 টাকা। তাহলে 100 টাকার জন্য যদি হয় 30 টাকা, এখানে 400 টাকা রয়েছে, 400 টাকার জন্য কত হবে, এর 4 গুণ করে দাও, এর 4 গুণ করো, 100, 120, 120, 120 কোথায় আছে, অপশন নাম্বার বিতে আছে। ঠিক আছে, পরের কোশ্চেন,
পরপর 7টি সংখ্যার গড় দেওয়া হয়েছে, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো পরপর 7টি সংখ্যা আমরা এইভাবে লিখে নেব, 3 4 5 6 7। গড় কি হয় বলেছিলাম? মিডিল সংখ্যাটি। তো এখানে মিডিলকে এখান থেকে 3টে গণো, এখান থেকে 3টে গণো, তাহলে এটা হচ্ছে তাদের গড়। কিন্তু পরপর সংখ্যা বলেছে, তাহলে বৃহত্তম, তাহলে এটা কি হবে? পরপর সংখ্যাগুলো আমি লিখে নিচ্ছি, কেমন? এটা 23। তো বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে কত? 23। আমরা এখান থেকে উত্তর করে দিলাম। যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে এখান থেকে আমরা ব্যাকে আসতাম, এটা 19, এটা 18, এটা 17। তো এখানে তো বৃহত্তম চেয়েছে, আমার কিন্তু উত্তর এসে গেছে। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট যে 25টা কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেনগুলো ভালো করে একটু জাস্ট প্র্যাকটিস করো।